হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আজকে আমরা 5 নম্বর তোমাদের 5 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজকেও আমরা জেনারেল সায়েন্সের উপরে রেলওয়ের এবং এসএসসি পরীক্ষায় আগত বিভিন্ন ধরনের যে কোশ্চেন সেগুলো আমরা আজকে পড়ব। ঠিক আছে, গুড মর্নিং প্রত্যেককে, গুড মর্নিং প্রত্যেককে, গুড মর্নিং। আচ্ছা, জাস্ট এ মিনিট। তো চলো তাহলে আমরা আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাস আমরা স্টার্ট করি, কেমন? তো আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, বলো রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে তার প্রধান কাজ কি? ওকে, তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অক্সিজেনের পরিবহন। ঠিক আছে, আমাদের রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ, হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, হিমোগ্লোবিন হচ্ছে এক প্রকার প্রোটিন যেটার মধ্যে থাকে মেইনলি লোহা। ঠিক আছে, এটা কি করে? রক্তে হিমোগ্লোবিন পরিবহন করে। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন যখন তোমার অক্সিজেনের সাথে যুক্ত হবে, এটা একটা যৌগ তৈরি করে যেটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন তৈরির মাধ্যমে এরা রক্তে অক্সিজেন পরিবহন ঘটায়। ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন তৈরির মাধ্যমে, কেমন? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে, মানবদেহের কোন হরমোন ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সৃষ্টি করে? ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সৃষ্টি করে মানবদেহের কোন হরমোন? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি আপদকালীন হরমোন। যেটাকে আমরা বলি আপদকালীন হরমোন। ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে ফাইট অফ ফ্লাইট প্রতিক্রিয়া সৃষ্টি করে। অ্যাড্রিনালিনের আরেকটা নাম কি? অ্যাড্রিনালিনের আরেকটা নাম হচ্ছে এপিনেফ্রিন। এটা আগেও সম্ভবত তোমাদের বলেছি, অ্যাড্রিনালিনের আরেকটা নাম হচ্ছে এপিনেফ্রিন। ঠিক আছে, এটা কোনো তীব্র যখন প্রতিক্রিয়ার দরকার হয়, বা আমাদের দেহ যখন কোনো হুমকির সম্মুখীন হয়, বা আমাদের দেহ যখন হঠাৎ করে কোনো বিপদের মধ্যে পড়ে, তখন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এই অ্যাড্রিনালিন হরমোনটা ক্ষরিত হয়। ক্ষরিত হয়ে আমাদের রক্তচাপ, স্নায়বিক প্রতিক্রিয়া, এই সমস্ত কিছু বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোনটা হবে? অপশান সি হবে। ঠিক আছে, অপশান সি হবে সঠিক উত্তর। পরের কোশ্চেনটা বলো, পরের কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ সৃষ্টি হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ সৃষ্টি হয়? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন ডি। স্কারভি রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে?
তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি, যার রাসায়নিক নাম কি? যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা আমাদের শরীরে স্কারভি রোগ সৃষ্টি করে, অর্থাৎ আমাদের দাঁত এবং মাড়িতে, স্কারভি মানে হচ্ছে প্রধানত দাঁতের মাড়িতে রক্তক্ষরণ জনিত রোগ। ঠিক আছে, আমাদের দাঁতের মাড়িতে যে রক্তক্ষরণ হয় তার জন্য সেটাকে বলা হচ্ছে স্কারভি রোগ। ঠিক আছে, এছাড়া আমাদের ভিটামিন সি কি কাজ করে? আমাদের ভিটামিন সি কোলাজেন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, কোলাজেন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে ডিএনএ। আমাদের ডিএনএ এর যে সার্পিল গঠন, দ্বিগুণ না, এটা হবে দ্বিতন্ত্রী। আমাদের ডিএনএ এর যে দ্বিতন্ত্রী সার্পিল গঠন, এটা কে আবিষ্কার করেছিলেন? এরকম যে সার্পিল গঠন আমাদের ডিএনএ তে আছে, এই সার্পিল গঠন কে আবিষ্কার করেন? বলো, এটা তো সহজ কোশ্চেন। এ বাবা, এখানেও কয়েকজন অ্যান্সার ভুল দিচ্ছে। ওয়াটসন এবং ক্রিক, এটা তো খুব কমন কোশ্চেন। ওয়াটসন এবং ক্রিক আমাদের ডিএনএ এর যে সার্পিল গঠন, সেই সার্পিল গঠন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ঠিক আছে, তো এটা একটু পড়ে নেবে, এখান থেকে ডিটেলস তথ্য দেওয়া আছে যে এটা 1953 সালে তারা এটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবং ডিএনএ জীবেদের বংশগতির প্রধান বাহক হচ্ছে ডিএনএ। ঠিক আছে, জীবেদের বংশগতির প্রধান বাহক হচ্ছে ডিএনএ। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা আমি একটু স্কিপ করছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন গ্রন্থি বায়োলজিক্যাল ক্লক হিসাবে পরিচিত? কোন গ্রন্থি বায়োলজিক্যাল ক্লক হিসাবে পরিচিত? আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক হিসাবে পরিচিত কোন গ্রন্থি? ঠিক আছে, বায়োলজিক্যাল ক্লক মানে বেসিক্যালি আমাদের যে ঘুম নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যে আমরা কখন ঘুমাবো, কখন জাগবো, ঠিক আছে, এগুলো সব নিয়ন্ত্রণ করা হয় বায়োলজিক্যাল ক্লকের মাধ্যমে। তো সেটা কোন গ্রন্থি নিয়ন্ত্রণ করে? আমাদের ঘুমের জন্য যে হরমোন লাগে, সেই হরমোনের নাম কি? আমাদের যে হরমোন ঘুম কন্ট্রোল করে, সেই হরমোনের নাম কি? সেই হরমোনের নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন যে হরমোন, এটা আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে। তো এই হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এই হরমোন পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, তাই পিনিয়াল গ্রন্থি হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। ঠিক আছে, পিনিয়াল গ্রন্থি হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। তো এটা একটা ছোট্ট অঙ্গ যেটা মেলাটোনিন হরমোন নিঃসরণ করে এবং এটা দেহের আভ্যন্তরীণ বায়োলজিক্যাল ক্লককে নিয়ন্ত্রণ করে। এই মেলাটোনিন যে হরমোন, এটা আমাদের ঘুমের যে চক্র, সেই চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন, কোন অঙ্গের রোগকে হেপাটাইটিস বলা হয়? কোন অঙ্গের রোগকে হেপাটাইটিস বলা হয়? কিডনি, লিভার, হৃৎপিণ্ড, ফুসফুস?
কোন অঙ্গের রোগকে হেপাটাইটিস বলা হয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে লিভার। ঠিক আছে, হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রদাহ। হেপাটাইটিস হচ্ছে এমন একটি রোগ যেটি লিভারের প্রদাহের কারণে সৃষ্টি হয়। কেন হয়? বিভিন্ন ভাইরাসের আক্রমণে, হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে হতে পারে বা বিভিন্ন রকম বিষক্রিয়ার ফলে হতে পারে। ঠিক আছে, প্রধানত এটা হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। তাহলে এখানে আমাদের হেপাটাইটিস রোগ হয় লিভার অঙ্গে। ঠিক আছে, হেপাটাইটিস রোগ হয় লিভার অঙ্গে। নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে অমেরুদণ্ডী প্রাণীদের শ্বাস প্রশ্বাস ঘটে? অমেরুদণ্ডী প্রাণীরা সাধারণত কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে? এখানে দুটো অপশন পসিবল। ঠিক আছে, ট্রাকিয়াও হতে পারে, আবার ত্বকও হতে পারে। এই যে কোশ্চেনটা, এখানে দুটো অপশন হতে পারে, ট্রাকিয়াও হতে পারে আবার ত্বকও হতে পারে। ঠিক আছে, ট্রাকিয়া যেমন তোমার বিভিন্ন ধরনের যারা অমেরুদণ্ডী পতঙ্গ শ্রেণীর প্রাণী আছে তাদের শ্বাসঅঙ্গ হচ্ছে ট্রাকিয়া। আবার কিছু কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে যেমন তোমার কেঁচো, তাদের আবার শ্বাস প্রশ্বাসের অঙ্গ হচ্ছে ত্বক, ত্বকের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনটা দুটো অ্যান্সার পসিবল হতে পারে। ওকে, নেক্সট বলো, রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এটা খুব সহজ কোশ্চেন। রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এখানে সঠিক উত্তর হচ্ছে প্লেটলেট, যেটাকে আমরা বলি অনুচক্রিকা। প্লেটলেট বা এটাকে আমরা বলি অনুচক্রিকা। ঠিক আছে, এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবং রক্ত জমাট বাঁধতে যে প্রোটিনটা সাহায্য করে সেই প্রোটিনটার নাম কি? সেই প্রোটিনটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন প্রোটিন, যেখান থেকে কি তৈরি হয়? ফাইব্রিন। যেখান থেকে তৈরি হয় ফাইব্রিন। ঠিক আছে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়। ওকে, নেক্সট কোশ্চেন আবারও একটা, যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট হতেই পারে। কোন অঙ্গে ইনসুলিন তৈরি হয়? তাহলে এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের কোথা থেকে হয়? অগ্নাশয়ের বিটা কোষ থেকে হয়। ঠিক আছে, ওই জন্য আমরা চলে আসছি পরের কোশ্চেনে। বলো, লেন্সের শক্তি বা ক্ষমতা কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়? লেন্সের শক্তি বা ক্ষমতা কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়? তো লেন্সের শক্তি বা ক্ষমতা ডায়োপ্টার এককের সাহায্যে প্রকাশ করা হয়। ডায়োপ্টার বা ডি এককের সাহায্যে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো ডায়োপ্টার বা ডি একক, ওয়ান ডায়োপ্টার মানে হচ্ছে তোমার 1/ফোকাস। এটা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনন্যক। ঠিক আছে, এটা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনন্যক। 1 ডায়োপ্টার মানে
কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে লেন্সের ক্ষমতা কত হবে 1/f মানে 1 ডায়াপ্টার। 1 মিটার লেন্সের ক্ষমতা হচ্ছে 1 ডায়াপ্টার। ঠিক আছে, তো আমি যদি তোমাদের বলো তো এই লেন্সের ক্ষমতা কত হবে? বলো তো কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 300 সেন্টিমিটার হয় তাহলে ওই লেন্সের ক্ষমতা পি এর ভ্যালু কত হবে বলো? এক বাই 300 ডায়াপ্টার না, প্রথমে তোমার কি করতে হবে, যেটা করতে হবে এই 300 সেন্টিমিটার মানে হচ্ছে 3 মিটার, মিটারে আনতে হবে, এসআই এককে আনতে হবে। তারপরে 1/f মানে 1/3, তার মানে 0.33 ডায়াপ্টার, 0.33 ডায়াপ্টার। তোমাদের যখনই সেন্টিমিটারে থাকবে তোমরা সেটা কি করবে, তোমরা সেটা মিটারে নিয়ে আসবে, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, শূন্য স্থানে আলোর বেগ কত? এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা সিজিএসে বললে সেটা হবে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10⁸ হলে মিটার পার সেকেন্ড আর 10⁻10 হলে সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে আলোর ব্যতিচারের সময় কোন ঘটনাটি ঘটে? আলোর ব্যতিচারের সময় কোন ঘটনা ঘটে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ঠিক আছে, ব্যতিচার মানে হচ্ছে দুটো আলোক উৎস থেকে আলো যাবে, গিয়ে তারা একসঙ্গে এক জায়গায় মিলিত হবে, মিলিত হয়ে আলো অন্ধকার এরকম পটি তৈরি করবে। তো এখানে আলোর যে দুটো আলো, যেহেতু একটা তরঙ্গ মানে হচ্ছে ঢেউয়ের মতো, তো দুটো পরস্পর বিরোধী ঢেউ তৈরি করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে প্রতিসরণ সূচক, বা এটার আরেকটা বাংলা নাম হচ্ছে প্রতিসরাঙ্ক। বা প্রতিসরণ সূচকের মান সব থেকে কম হয় কোন রঙের আলোর জন্যে? বেগুনি, নীল, সবুজ, লাল। প্রতিসরাঙ্ককে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, মিউ। তো এখানে আমি একটা ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, প্রতিসরাঙ্ক সমানুপাতিক 1/ আলোর তরঙ্গ দৈর্ঘ্য। প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে,
তাহলে যার প্রতিসরাঙ্ক কম হবে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড় হবে। তাহলে এখানে যেহেতু বলছে প্রতিসরাঙ্ক সব থেকে কম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তো লাল আলোর জন্য, তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাই প্রতিসরাঙ্ক সব থেকে কম। মনে থাকবে ফর্মুলাটা, এটা কিন্তু মনে রাখবে। এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? এখানে তথ্য দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে আলোর তরঙ্গ প্রকৃতি, অর্থাৎ আলো যে তরঙ্গ, এটা প্রমাণ দেয় কোন ঘটনা, কোন ঘটনার ফলে আমরা বুঝতে পারি আলো হচ্ছে তরঙ্গ। কোন ঘটনার ফলে আমরা বুঝতে পারি আলো হচ্ছে তরঙ্গ? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্যতিচার। আলোর যে ব্যতিচার ধর্ম, সেই ব্যতিচার ধর্ম থেকে প্রমাণ পাওয়া যায় আলো হচ্ছে তরঙ্গ। তাহলে আমি এখানে একটা লিস্ট তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? একটা লিস্ট আমি তোমাদের বলে দিচ্ছি যে আলো আলো হচ্ছে তরঙ্গ, আলো হচ্ছে তরঙ্গ, এটা তোমার কোন কোন আলোর ধর্ম থেকে আমরা বোঝা যায়? কোন কোন ধর্ম? এক নম্বর হচ্ছে ব্যতিচার, দু নম্বর হচ্ছে অপবর্তন। ব্যতিচার এবং অপবর্তন এই দুটো থেকে আমরা জানতে পারি আলো হচ্ছে তরঙ্গ। আর এখানে আর একটা অল্টারনেট কোশ্চেন যদি আসে, আলো আলো যে কণা বা ফোটন কণা, এটা আমরা কোন কোন ধর্ম থেকে জানতে পারি, কেউ বলতে পারবে? আলো যে ফোটন কণা, এটা আমরা কোন কোন ধর্ম থেকে জানতে পারি, কেউ বলতে পারবে? আলো তরঙ্গ, এটা আমরা ব্যতিচার বা অপবর্তন থেকে জানতে পারি। আর আলো যে কণা, এটা আমরা কোথা থেকে জানতে পারি? এক নম্বর হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এইগুলো কিন্তু মনে রাখবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। আলোক তড়িৎ ক্রিয়া থেকে আমরা জানতে পারি। আর কোথা থেকে জানতে পারি? না, প্রতিফলন প্রতিসরণ নয়। দু নম্বর হচ্ছে ক্রম্পটন ক্রিয়া। এই দুটো মনে রাখবে, দুটো দুটো করে মনে রাখবে। প্রতিফলন প্রতিসরণ থেকে আলো তরঙ্গ না কণা নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু এইগুলো থেকে নিশ্চিতভাবে বলা যায় আলো তরঙ্গ, আর এখান থেকে নিশ্চিতভাবে বলা যায় আলো হচ্ছে কণা। অ্যাকচুয়ালি আলো কি তরঙ্গ এবং কণা দুটোই। নেক্সট, হচ্ছে বায়ুমণ্ডলে সূর্যের আলোর যে বিক্ষেপণ হয়, এর জন্য প্রধান কারণ কোনটি? বায়ুমণ্ডলে সূর্যের আলোর যে বিক্ষেপণ হয়, সেই বিক্ষেপণের প্রধান কারণ কোনটি? এই বিক্ষেপণ ধর্মের জন্যই আমরা আকাশ নীল দেখি। আকাশ নীল দেখায়, বিক্ষেপণ ধর্মের জন্য আকাশ নীল দেখায়। তো এর প্রধান কারণ কোনটি? বায়ুমণ্ডলের ধূলিকণা, নাকি বায়ুমণ্ডলের বায়ুর যে অণু অর্থাৎ বিভিন্ন গ্যাস তাদের অণু, নাকি জলীয় বাষ্প, নাকি তাপমাত্রা?
এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বায়ুর যে অণুগুলো রয়েছে, ঠিক আছে, ধূলিকণা নয়, বায়ুর অণু মানে বিভিন্ন যে গ্যাস আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসের যে অণুগুলো রয়েছে, গ্যাসের অণু, তারাই কিন্তু বিক্ষেপণ ঘটায়। ঠিক আছে, অর্থাৎ বায়ুর যে অণুগুলো রয়েছে তাদের দ্বারা বিক্ষেপণ ঘটায়। ঠিক আছে, এরা ছোট তরঙ্গ দৈর্ঘ্য নীল আলো বা বেগুনি আলোকে ছড়িয়ে দেয়। বেগুনি আলোটা আমাদের চোখে সেন্সিটিভ নয় বলে আমরা নীল আলো দেখি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আলোর প্রতিসরণকে সংজ্ঞায়িত করা যায় কোনটির মাধ্যমে? প্রতিসরণকে আমরা কোনটার মাধ্যমে প্রকাশ করি, বা আমরা যখন প্রতিসরণের সূত্র লিখি, প্রতিসরণের যে সূত্র, আমি এটার নামও বলে দিচ্ছি, স্নেলের সূত্র, যখন আমরা লিখি তখন আমরা কোনটা উল্লেখ করি সেই সূত্রের মাধ্যমে? আলোর ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য, গতি, নাকি প্রতিসরণ সূচক মানে প্রতিসরাঙ্ক? কোনটাকে আমরা দিয়ে প্রতিসরণ বোঝাই বলো? না, প্রতিসরণের সূত্র কি? প্রতিসরণের সূত্র হচ্ছে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক থাকে, যেটাকে আমরা বলি প্রতিসরাঙ্ক। অর্থাৎ প্রতিসরণকে সংজ্ঞায়িত করার জন্যে প্রতিসরণ সূচকের প্রয়োজন, মিউ এর ভ্যালু প্রয়োজন। ঠিক আছে, বোঝা গেছে? প্রতিসরণ সূচক, এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্নেলের সূত্র, স্নেলের সূত্র। ঠিক আছে, প্রতিসরণ সূচক। আর এর ভ্যালু কোন আলোর জন্য বেশি? বেগুনির জন্য সব থেকে বেশি, আর লালের জন্য সব থেকে কম। একটু আগেই বলেছি প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড়? কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড়? বেগুনি, নীল, সবুজ, লাল? এটা তো খুব সহজ। বড় বলছে, বড়। তো আমরা যদি ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্যকে দেখি তাহলে লাল সব থেকে বড়, 620 থেকে 750 ন্যানোমিটার। ঠিক আছে, সব থেকে ছোট হচ্ছে, সব থেকে বড় হচ্ছে লাল, তারপরে কমলা, তারপরে হলুদ, তারপরে সবুজ, তারপরে হচ্ছে নীল, তারপরে হচ্ছে আসমানি, না, তারপরে আসমানি, তারপর নীল। তারপরে নীল, তারপরে বেগুনি। ঠিক আছে, তো শুরু হয় প্রায় 700 ন্যানোমিটার থেকে তোমার 400 ন্যানোমিটার অবধি। সব থেকে বড় হচ্ছে লাল, তারপর কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল, বেগুনি, এবং 700 থেকে 400। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রতিসরণের কারণে কোন ঘটনা ঘটে? আলোর প্রতিসরণের জন্য কোন ঘটনা ঘটে? প্রতিফলন ঘটে, আলোর পথ পরিবর্তন ঘটে, তীব্রতা বৃদ্ধি পায়, নাকি ব্যতিচার ঘটে? প্রতিসরণের ফলে কি ঘটে?
এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার গতিপথের পরিবর্তন ঘটে। অর্থাৎ এটা যদি একটা মাধ্যম হয়, আলো যদি এখান থেকে যায় তাহলে আলো আর এই পথে আর যেতে পারে না, সে পথ পরিবর্তন করে, আলো বেঁকে যায়। ঠিক আছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলো তার গতিপথ পরিবর্তন করে। ঠিক আছে, আর প্রতিসরণের ফলে এক, আলোর পথ, আলোর গতিপথ, দুই, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তিন, আলোর বেগ পরিবর্তন ঘটে। আর কোনটা পরিবর্তন ঘটে না বলতে পারবে? প্রতিসরণের ফলে কোনটির পরিবর্তন ঘটে না বলতে পারবে কেউ? প্রতিসরণের ফলে কোনটির পরিবর্তন ঘটে না অর্থাৎ অপরিবর্তিত থাকে? তীব্রতা নয়, কম্পাঙ্ক। কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। প্রতিসরণের ফলে আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। ঠিক আছে, মনে থাকবে? প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো বুঝতে পেরেছো কিনা। প্রতিসরণের ফলে গতিপথ, তরঙ্গদৈর্ঘ্য, বেগ পরিবর্তন হয় কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। ওকে, নেক্সট কোশ্চেন। কোন আয়না বা কোন দর্পণ সমান্তরাল আলোকরশ্মিকে একটি বিন্দুতে এনে ফোকাস তৈরি করে? সমান্তরাল আলোকরশ্মিগুলোকে একটা বিন্দুতে এনে ফোকাস তৈরি করে কোন দর্পণ? অবতল নাকি উত্তল নাকি সমতল নাকি বক্রাকার? কোন দর্পণ সমান্তরাল আলোকরশ্মিগুলোকে একসঙ্গে নিয়ে ফোকাস তৈরি করে? বলো। এখানে সঠিক হচ্ছে আমাদের অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ আমরা জানি এই রকম হয়। অবতল দর্পণ এরকম অবতল দর্পণ হয়। এবার যখন আলোকরশ্মি এসে পড়বে এর উপরে, যখন সমান্তরাল আলোকরশ্মি এসে পড়বে তখন আলোকরশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পরে একটা বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুকে আমরা কি বলি? এই বিন্দুকে আমরা বলি ফোকাস। ঠিক আছে, তো হ্যাঁ, অভিসারী হয়ে একটা বিন্দুতে মিলিত হয়। তাই অবতল দর্পণকে আমরা বলি অভিসারী দর্পণ। আর উত্তল দর্পণের উপর পড়লে কি হয়? উত্তল দর্পণ এরকম, উত্তল দর্পণের উপর আলো পড়লে চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই উত্তল দর্পণকে আমরা বলি অপসারী দর্পণ। উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন। কোন রঙিন বস্তুর রং দেখা যায় কেন? সেইটা রং শোষণ করে নাকি রং প্রতিফলিত করে, সব রং শোষণ করে নাকি সব রং প্রতিফলিত করে?
বলো। ধরো আমি এরকম যদি বলি লাল রং, লাল লাল বস্তুকে আমরা লাল দেখি কেন? কারণ বস্তু ওই নির্দিষ্ট রঙকে প্রতিফলিত করে। রঙিন বস্তু সেই রঙের আলোকে প্রতিফলিত করে যেটা আমরা দেখতে পাই। যেমন ধরো লাল, লাল রঙের বস্তু লাল রং প্রতিফলিত করে, প্রতিফলিত করে বাকি রঙগুলি শোষণ করে। তো যে রঙের বস্তু সেই রংটা প্রতিফলিত করে বাকিগুলো শোষণ করে, ফলে যেটা প্রতিফলিত করবে, যে রংটা প্রতিফলিত করবে আমরা সেই রংটাই দেখব। তাহলে বলো গাছের পাতা সবুজ দেখি, তাহলে গাছের পাতা কোন রং প্রতিফলিত করে? প্রত্যেকে কমেন্ট করবে। আমরা গাছের পাতাকে সবুজ দেখি, তার মানে গাছের পাতা কোন রংকে প্রতিফলিত করে? গাছের পাতা সবুজ রং প্রতিফলিত করে। সবুজ রং যেহেতু প্রতিফলিত করে সেটা আমাদের চোখে এসে পৌঁছায় এবং আমরা সেটাকে সবুজ দেখি। ওকে, নেক্সট কোশ্চেন, আলোর প্রকৃতির কোন বৈশিষ্ট্যটি পোলারাইজেশনের সঙ্গে যুক্ত? পোলারাইজেশন মানে হচ্ছে, বাংলা হচ্ছে সমবর্তন। সমবর্তন ঘটনার সাথে যুক্ত আলোর কোন ধর্ম? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে আলোর তরঙ্গ প্রকৃতি। আলো যে তির্যক তরঙ্গ, পোলারাইজেশনের সাহায্যে, ঠিক আছে, পোলারাইজেশনের সাহায্যে বোঝা যায় আলো তির্যক তরঙ্গ। পোলারাইজেশন ধর্মের সাহায্যে আমরা বুঝতে পারি আলো হচ্ছে তির্যক তরঙ্গ। ওকে, তির্যক তরঙ্গ, তাই পোলারাইজেশন হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোন ঘটনা আলোর বিভাজনের জন্য দায়ী? আলোর বিভাজনের আরেকটা নাম কি? আলোর বিভাজনের আরেকটা নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ। ওই যে সাদা আলো ভেঙে যাচ্ছে, বিভাজিত হচ্ছে, আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, আলোর বিভাজন মানে কি? সাদা আলো 7টা বর্ণের আলোতে বিভক্ত হচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে, রামধনু তৈরি বলো বা যাই বলো না কেন, এর জন্য কোন ঘটনা দায়ী? কেন ভেঙে যায়? প্রতিফলনের জন্য নাকি প্রতিসরণের জন্য নাকি ব্যতিচারের জন্য নাকি পোলারাইজেশনের জন্য? আলো বিভাজনের জন্য দায়ী কোন ঘটনা? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে প্রতিসরণের জন্য। ঠিক আছে, প্রতিসরণ। তোমরা দেখবে প্রিজমের কথা, যখন প্রিজমে আলো গিয়ে পড়ে এখানে প্রতিসরণ হয়, প্রতিসরণের ফলে আলো কিন্তু বিভিন্ন দিকে বিভক্ত হয়ে যায়, তাহলে এটার দায়ী হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, প্রতিসরণের মাধ্যমে আলো বিভিন্ন রঙে বিভক্ত হয়। এটি তখন ঘটে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে এবং ভিন্ন ভিন্ন তরঙ্গ অনুযায়ী ভিন্ন ভিন্ন অভিমুখে যায়। তো যখন আলো প্রতিসৃত হবে, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে, এটা যদি যৌগিক আলো হয় তখন বিভিন্ন মৌলিক আলোতে ভেঙে যাবে। এটা হচ্ছে প্রতিসরণের জন্য ঘটে। এটা ক্লিয়ার প্রত্যেকের কাছে? এটা ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট বলো, কোষ বিভাজনের কোন পর্যায়,
কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের মধ্যরেখা বরাবর সারিবদ্ধ হয়? একটা কোষের মধ্যরেখা বরাবর সারিবদ্ধ হবে কোন পর্যায়ে? ক্রোমোজোমগুলো কোষের মধ্যরেখা বরাবর সারিবদ্ধ হবে কোন পর্যায়ে? ইয়েস, এখানে আমাদের অপশন বি মেটাফেজ হচ্ছে সঠিক উত্তর। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলি কোষের মধ্যরেখায় সারিবদ্ধ হয়, যেটা মেটাফেজ প্লেট নামে পরিচিত। ঠিক আছে, আর এই সময় মাইটোটিক স্পিন্ডেল মানে বেমতন্তু ক্রোমোজোমগুলির সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। সেন্ট্রোমিয়ার ওই যে মাঝখানের যে অঞ্চলগুলো, এখানে বেমতন্তু যুক্ত হয়। ঠিক আছে, এখানে বেমতন্তু যুক্ত হয় ক্রোমোজোমগুলির সাথে। তাহলে এটা হচ্ছে মেটাফেজ দশা। নেক্সট কোশ্চেন হচ্ছে প্লাজমা মেমব্রেনের মাধ্যমে কোনো পদার্থের পরিবহনের ক্ষেত্রে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে কি বোঝো? সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে আমরা কি বোঝাই? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে আমরা কি বোঝাই? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে আমরা কি বোঝাই? এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের শক্তি ব্যবহার করে চলাচলকে বলা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে দেখো, কোষ কি করে? এটিপি ব্যবহার করে, শক্তি ব্যবহার করে পদার্থকে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব অঞ্চলের দিকে পরিবহন ঘটায়। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প করা। ঠিক আছে, সোডিয়াম নিম্ন ঘনত্ব থেকে পটাশিয়াম উচ্চ ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। একটা কোষ যখন কোনো পদার্থকে নিম্ন থেকে উচ্চ ঘনত্বের দিকে পাঠাবে, স্বাভাবিক বৈশিষ্ট্য কি? স্বাভাবিকভাবে উচ্চ থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হয়। কিন্তু কোষ কি করে? শক্তি ব্যবহার করে, শক্তি মানে এটিপি ব্যবহার করে নিম্ন থেকে উচ্চ ঘনত্বের দিকে যখন কোনো বস্তু পাঠায়, কাদের পাঠায়? সোডিয়াম বা পটাশিয়াম এই জাতীয় যৌগকে যখন পাঠায়, তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এটা বেশ একটা কনসেপচুয়াল কোশ্চেন, ভালো কোশ্চেন। নেক্সট হচ্ছে কোনো টিস্যুতে কোষগুলির মধ্যে দ্রুত যোগাযোগের জন্য আন্তঃকোষীয় সংযোগ থাকে, যা হৃৎপিণ্ডের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে কোনটা হবে? কোন টিস্যুতে এরকম থাকে? মানে একটা কোষ থেকে আর একটা কোষে দ্রুত যোগাযোগের ব্যবস্থা হৃৎপিণ্ডের কোন টিস্যুতে থাকে? দেখো, একটা জিনিস ভাবো, হৃৎপিণ্ড কি করে? হৃৎপিণ্ডে ধরো এটা আমাদের হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হবে, একই সঙ্গে সমস্ত কোষগুলির মধ্যে যোগাযোগ দরকার, না হলে একধারে সংকুচিত হবে, একধারে সংকুচিত হবে না। আমার কথা বুঝতে পারছো? হৃৎপিণ্ড সংকুচিত হয়, প্রসারিত হয়, একই সঙ্গে সমস্ত কোষ সংকুচিত হয়, একই সঙ্গে সমস্ত পেশি প্রসারিত হয়। এর জন্য দরকার ওই কোষগুলোর মধ্যে ভালো একটা যোগাযোগ ব্যবস্থা, তাহলে তারা একই সঙ্গে কাজ করতে পারবে। তো সেই পেশিটার নাম কি? এটার নাম হচ্ছে কার্ডিয়াক মাংসপেশির টিস্যু। ঠিক আছে, এদের মধ্যে একটা গ্যাপ জাংশন বলে একটা বিষয় থাকে, যার মাধ্যমে এরা খুব দ্রুত একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, যার জন্য কি হয়? হৃৎপিণ্ড নিয়মিত ছন্দ বজায় রাখতে পারে। ঠিক আছে, নিয়মিত ছন্দ বজায় রাখতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি? ও আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। জেনেটিক রিকম্বিনেশন সব থেকে বেশি কোন প্রক্রিয়ায় ঘটে? জেনেটিক রিকম্বিনেশন, জেনেটিক রিকম্বিনেশন মানে হচ্ছে পিতামাতা ডিএনএ একত্রে মিলিত হয়ে সন্তানের দেহে যায়। এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? জেনেটিক রিকম্বিনেশন কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে মিওসিস প্রক্রিয়া। ঠিক আছে, মিওসিস প্রক্রিয়া। তো মিওসিসের সময় কি হয়? মিওসিসের সময়, মিওসিসের যে প্রথম পর্যায় মানে প্রোফেজ 1, এখানে ক্রোমোজোমগুলির মধ্যে ক্রস ওভার ঘটে, যেখানে পিতামাতার ক্রোমাটিডের অংশগুলি বিনিময় হয়। অর্থাৎ পিতার ক্রোমোজোম, বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোমের মধ্যে তথ্যের আদান প্রদান হয়। এগুলো বা এদের যে বিভিন্ন অংশ একসঙ্গে যুক্ত হয়, তারপরে সেটা সন্তানের দেহে যায়। এই জন্যই তো সন্তান বাবার বৈশিষ্ট্যও পায়, আবার মায়ের বৈশিষ্ট্যও পায়। বাবা এবং মা উভয় থেকে বৈশিষ্ট্য পায়। এর প্রধান দায়ী, এর জন্য প্রধান যে দায়ী সেটা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। বোঝা গেছে? যেটা আমাদের বংশগত বৈচিত্র্য সৃষ্টি করে। ঠিক আছে, এবং যেটা পিতামাতা থেকে সন্তানের দেহে যায়। বলো, এটা বুঝতে পেরেছো কিনা প্রত্যেকে? এটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো? ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোন প্রাণী শ্রেণীর মধ্যে অ্যামনিওটিক ডিম থাকে যা ভূমিতে সরাসরি ডিম পাড়তে সক্ষম? মানে ভূমিতে এরা সরাসরি, না, এখানে ইয়েস, এখানে একজনই সঠিক উত্তর দিয়েছে, যেটা হচ্ছে পাখি। পাখি আর যারা সরীসৃপ, পাখি প্লাস যারা সরীসৃপ, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে। ঠিক আছে, এখানে লেখা আছে, একটু দেখে নেবে। ঠিক আছে, এটা মানে প্রধানত পাখি এবং সরীসৃপদের মধ্যে দেখা যায়। এটা একটা ডিমের মধ্যে একটা সুরক্ষিত আবরণ থাকে। ঠিক আছে, যার ফলে এটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, স্টোমাটা। স্টোমাটা মূলত কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের জন্য কাজ করে? স্টোমাটা, স্টোমাটা কি বলতো? স্টোমাটা কি বলতে পারবে? স্টোমাটা, স্টোমাটা কি জিনিস আর সেটা কি করে? স্টোমাটা কি জিনিস এবং সেটা কি করে? স্টোমাটা পাতায় থাকে, পত্ররন্ধ্র। জলীয় বাষ্পীভবনে সাহায্য করে। স্টোমাটা হচ্ছে পাতার মধ্যে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র, যাকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মূল কাজ কি? বাষ্পীভবন ঘটানো বা গ্যাস বিনিময় করা, জলীয় বাষ্পকে বাইরে বার করা। ঠিক আছে, জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। তো মূল কাজ হচ্ছে জলীয় বাষ্পীভবনে সাহায্য করা। ঠিক আছে, নেক্সট বলো, কোন ধরনের ইমিউনিটি সিস্টেম প্রতিরোধ ক্ষমতা সুনির্দিষ্টভাবে একটি বিশেষ প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করে? নির্দিষ্টভাবে একটা বিশেষ প্যাথোজেন, বিশেষ কোনো জীবাণু, বিশেষ কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ওইটা ছাড়া অন্য কোনো ব্যাকটেরিয়ার কাজ করে না। ঠিক আছে, এটা এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা।
এক একটা ব্যাকটেরিয়ার জন্য একটি নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আছে। তো সেইটাকে, সেই যে ইমিউনিটি সিস্টেম, সেটাকে আমরা কি বলি, যেটা কেবলমাত্র একটা নির্দিষ্ট জীবাণুর জন্য কাজ করবে। যেটা কেবলমাত্র একটা নির্দিষ্ট জীবাণুর জন্য কাজ করবে। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অভিযোজিত ইমিউনিটি সিস্টেম বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি সিস্টেম। অ্যাকোয়ার্ড ইমিউনিটি সিস্টেম, ঠিক আছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি সিস্টেম বা অভিযোজিত ইমিউনিটি সিস্টেম, এটা নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করে। ওই প্যাথোজেন যখন আক্রমণ করবে ধীরে ধীরে সক্রিয় হয় এবং নির্দিষ্ট প্রতিক্রিয়া গড়ে তোলে বা অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে। মানে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো মানুষের দেহে, এটা ধরো একটা মানুষ, মানুষের দেহে ধরো ব্যাকটেরিয়া এ প্রবেশ করলো। এ হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম। এবারে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম ওই ব্যাকটেরিয়াকে চিহ্নিত করলো এবং চিহ্নিত করার পরে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেললো। এবারে এই যে ইমিউনিটি সিস্টেম এটা কিন্তু শিখে গেছে যে এই ব্যাকটেরিয়া যদি পুনরায় আসে কিভাবে মোকাবেলা করতে হবে, যে ওই ব্যাকটেরিয়াটা যদি আবারও আসে পরবর্তীতে তাহলে কিভাবে মোকাবেলা করতে হবে এ কিন্তু শিখে গেছে। এই যে শিখে যে গেছে বা কি অ্যান্টিবডি তৈরি করতে হবে, কি অ্যান্টিবডি তৈরি করলে এ ব্যাকটেরিয়াটা আবার মারা যাবে, তো ওটা ও কিন্তু শিখে গেছে। এই ধরনের যে ইমিউনিটি সিস্টেম একে বলা হচ্ছে অভিযোজিত ইমিউনিটি সিস্টেম বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি সিস্টেম, যেটা কি তৈরি করে, ইমিউন মেমোরি তৈরি করে, যেটা ভবিষ্যতে যদি একই প্যাথোজেন, একই জীবাণু যদি আবার আক্রমণ করে তাহলে দ্রুত যাতে কাজ করতে পারে সেটা। বুঝতে পেরেছো এটা প্রত্যেকে? বলো, এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? নেক্সট, প্লান্ট সেল এবং অ্যানিমেল সেলের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? প্লান্ট এবং অ্যানিমেল সেলের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? প্লান্ট এবং অ্যানিমেল সেলের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এবং উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, ঠিক আছে। প্রাণী দেহে কোনো কোষ প্রাচীর নেই। এছাড়া উদ্ভিদ দেহে ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা প্রাণী দেহে থাকে না, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টও থাকে না, এটা আমরা সবাই জানি। নেক্সট, কোন ধরনের আরএনএ প্রোটিন সংশ্লেষের সময় অ্যামাইনো অ্যাসিড বহন করে? রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে, রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে কোন ধরনের আরএনএ? কোন ধরনের আরএনএ রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিড বয়ে নিয়ে আসে? এখানে সঠিক উত্তর হচ্ছে ট্রান্সফার আরএনএ বয়ে নিয়ে আসে
ট্রান্সফার আরএনএ, টিআরএনএ। ঠিক আছে, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি করে? এরা অ্যামিনো অ্যাসিডকে রাইবোজোমে নিয়ে আসে এবং রাইবোজোমে উপস্থিত যে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, এর নির্দেশ অনুযায়ী রাইবোজোম অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, তাহলে এমআরএনএ এর কাজ কি? এমআরএনএ এর কাজ হচ্ছে নির্দেশ দান করা, আর টিআরএনএ কি করে? টিআরএনএ বয়ে নিয়ে আসে। ঠিক আছে, ওকে, নেক্সট বলো, ডিএনএ এর অনুলিপি যখন গঠন হয়, ডিএনএ রেপ্লিকেশন যখন হয়, তখন কোন এনজাইমটি ডিএনএ এর ডাবল হেলিক্স খোলার কাজ করে? অর্থাৎ ডিএনএ এর যে দুটো স্ট্র্যান্ড, এই দুটো স্ট্র্যান্ডকে যখন খোলা হয়, তখন কোন উৎসেচক দুটো স্ট্র্যান্ডকে খোলার জন্য কাজ করে? বলো। কোনটা হবে? কোনটা হবে? ডিএনএ এর অনুলিপি গঠনের সময় কোন এনজাইমটি ডিএনএ এর ডাবল হেলিক্স খোলার জন্য কাজ করে? এখানে সঠিক উত্তর হচ্ছে হেলিকেজ। হেলিকেজ যে উৎসেচক বা হেলিকেজ এনজাইম ডিএনএ এর অনুলিপি গঠনের সময় এর ডাবল হেলিক্সকে খুলে দেয়, যাতে প্রতিটি স্ট্র্যান্ডের নতুন কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হয়। ঠিক আছে, এটা হাইড্রোজেন বন্ধনকে ভেঙে দেয় এবং দুটি স্ট্র্যান্ডকে আলাদা করে দেয়। তারপরে প্রত্যেকটা স্ট্র্যান্ডের অনুলিপি গঠন হয়, তারপরে আবার যুক্ত হয়। ঠিক আছে, পরে কি করে? ডিএনএ পলিমারের যে উৎসেচক, সেটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। ঠিক আছে, নেক্সট, তাহলে ডিএনএ রেপ্লিকেশনে যে অনুঘটকটা, যে উৎসেচকটা সাহায্য করে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। আর ডিএনএ কে ভাঙার জন্য যেটা কাজ করে, সেটা হচ্ছে হেলিকেজ। মনে থাকবে, ডিএনএ ভাঙার জন্য হেলিকেজ, আর ডিএনএ এর প্রতিলিপি তৈরির জন্য পলিমারেজ উৎসেচক। ক্লিয়ার প্রত্যেকের কাছে এটা? নেক্সট কোশ্চেন, কোন ফসল নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার মাধ্যমে নিজে থেকে মাটির নাইট্রোজেন সরবরাহ করতে সক্ষম? কোন ফসল এখানে এই কাজটা করতে সক্ষম? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডাল। ঠিক আছে, ডাল, মুসুর বা মটর গাছও হয়, শিম্বগোত্রী উদ্ভিদ। এরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম, এদের মধ্যে যে ব্যাকটেরিয়াটা থাকে, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দ্বারা মাটিতে নাইট্রোজেন ফিক্স করতে পারে। ঠিক আছে, এরা ব্যাকটেরিয়া গাছের মূলে বসবাস করে এবং বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়াতে রূপান্তর করে। বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়াতে রূপান্তর করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে। বুঝতে পেরেছ? মটর, ডাল দুটোই। আচ্ছা, ঠিক আছে, তো আজকে তাহলে এই অবধি থাক। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। ঠিক আছে, ওকে।